আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনী 18,592 ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 26 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 3 জন শিশু রয়েছে, যাদের একজনের বয়স মাত্র 2 বছর। এই হামলায় 159 জন আহত হয়েছে, যার মধ্যে 16 জন শিশু। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ান ইউরোপীয় দেশগুলোর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সাম্প্রতিক উদ্যোগগুলিকে স্বাগত জানিয়েছেন। ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে পর্তুগাল। দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রোর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র স্লোভেনিয়া। ইউর প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য নিষিদ্ধ করেছে স্লোভেনিয়া। ইসরায়েল থেকে আমদানি করা সকল পণ্যের উপর 15% শুল্ক আরোপ করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত নতুন নির্বাহী আদেশের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গাজায় 18,500-এর বেশি শিশুকে হত্যা করেছে ইসরায়েল, জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনী 18,592 ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে। বৃহস্পতিবার 31 জুলাই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানকে দেখা গেছে অনেক শিশুই জন্মের কয়েক ঘন্টা পরে ইসরায়েলি বিমান হামলা বা বোমার আঘাতে মারা যায়। নিহতদের মধ্যে জন্মের দিনই 9, প্রথম দিনে 5, দ্বিতীয় দিনে 5 এবং তৃতীয় দিনে 8 শিশু নিহত হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, নিহত শিশুদের মধ্যে 1 মাস বয়সী 88, 2 মাস বয়সী 90 এবং 3 মাস বয়সী 78 শিশুও রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় নৃশংস আক্রমণ চালিয়ে আসছে। এতে গাজায় 60,200 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে গাজা উপত্যকায় ধ্বংস হয়ে গেছে এবং সেখানে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 26 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 3 জন শিশু রয়েছে, যাদের একজনের বয়স মাত্র 2 বছর। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার 31 জুলাই চালানো এই হামলায় 159 জন আহত হয়েছে, যার মধ্যে 16 জন শিশু। শুরুতে নিহতর সংখ্যা 16 জন বলে জানানো হলেও শুক্রবার ধ্বংসস্তূপের নিচ থেকে আরও 10টি মরদেহ উদ্ধার করা হয়। এই হামলাটি ছিল কিয়েভে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী। এদিন শহরের শোক ঘোষণা করা হয়। একই দিন ভোরে দক্ষিণ পূর্ব ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলেও আরেকটি রুশ হামলায় 1 জন নিহত হয়। ঘটনার কয়েক ঘন্টা পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানান, তারা যেন রাশিয়ার শাসন পরিবর্তন ঘটানোর উদ্যোগ নেয়। ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি নিয়ে ইউরোপীয় দেশগুলোর উদ্যোগের প্রশংসায় এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ান ইউরোপীয় দেশগুলোর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সাম্প্রতিক উদ্যোগগুলিকে স্বাগত জানিয়েছেন। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ে খবর প্রকাশ করেছে। এরদোয়ান বলেন, বিশেষ করে ফ্রান্স ও ব্রিটেনের মানবিক প্রতিক্রিয়াগুলো অত্যন্ত মূল্যবান। ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য গৃহীত
প্রতিটি পদক্ষেপ আমরা সাধুবাদ জানাই। তিনি আরো বলেন, গাজায় চলমান নৃশংসতার সামনে রেখে কেউ চুপ থাকতে পারে না, যেখানে শিশুদের ক্ষুধার্ত অবস্থায় মারা যেতে হচ্ছে এবং খাদ্যের সন্ধানে থাকা বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে গুলি করা হচ্ছে। ইউরোপীয় দেশগুলোর মধ্যে সর্বশেষ পর্তুগাল ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। পর্তুগালের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটিতে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে বিবেচনা করছে, যা সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে সম্পন্ন হতে পারে। ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে পর্তুগাল। দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রোর কার্যালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। টাইমস অফ ইসরায়েল তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, পর্তুগিজ সরকার সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গে প্রেসিডেন্ট এবং সংসদের সঙ্গে পরামর্শ করবে। আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ফ্রান্স, যুক্তরাজ্য এবং কানাডার পরিকল্পনার পর পর্তুগাল হল সর্বশেষ পশ্চিমা শক্তি যারা ফিলিস্তিনি সার্বভৌমত্বের প্রশ্নে আলোচনা করছে। পর্তুগিজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে, যা সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠেয় ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ স্তরের সপ্তাহে সম্পন্ন হতে পারে এমন একটি প্রতিক্রিয়ার অংশ। এর আগে বুধবার এক সংবাদ সম্মেলনে মার্ক কার্নি বলেন, ফিলিস্তিনের গাজায় মানুষের দুর্দশা অসহনীয়, দ্রুত এর অবনতি হচ্ছে। এমন পরিস্থিতিতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা রয়েছে কানাডার। ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য নিষিদ্ধ করেছে স্লোভেনিয়া। গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র স্লোভেনিয়া। তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র আমদানি, রপ্তানি ও ট্রানজিট নিষিদ্ধ করেছে। এটি ইউরোপীয় কূটনৈতিক দৃশ্যপটে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল। বৃহস্পতিবার এক ঐতিহাসিক ঘোষণায় স্লোভেনিয়া জানায়, ইসরায়েলের সঙ্গে সামরিক সরঞ্জাম ও অস্ত্র বাণিজ্য সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের ফলে শ্রেষ্ঠ মানবিক বিপর্যয় এবং ইউরোপীয় ইউনিয়নের নিষ্ক্রিয়তায় এ কঠোর পদক্ষেপ নেয়ার মূল কারণ বলে জানায় দেশটির সরকার। প্রধানমন্ত্রী রবার্ট গুলোব বলেন, দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে আমাদের অবশ্যই ন্যায়বিচার ও আন্তর্জাতিক মানবাধিকার রক্ষায় অগ্রগামী হতে হবে, এমনকি অন্যদের থেকে এক ধাপ এগিয়ে গেলেও। ইসরায়েলের পণ্যেও ১৫% শুল্ক আরোপ করলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার সন্ধ্যায় এক ঘোষণায় জানিয়েছে, ইসরায়েল থেকে আমদানি করা সকল পণ্যের উপর ১৫% শুল্ক আরোপ করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত নতুন নির্বাহী আদেশের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আদেশ ৭ আগস্ট থেকে কার্যকর হবে। এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের বৈশ্বিক বাণিজ্য নীতির অংশ, যেখানে ইতিমধ্যে একাধিক দেশের পণ্যে উচ্চ হারে শুল্ক আরোপ করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হল আমেরিকান ব্যবসায়ীকে সুরক্ষা দেয়া এবং বৈশ্বিক বাণিজ্যকে যুক্তরাষ্ট্রের স্বার্থে পুনর্গঠন করা।